দুইটি ঘটনার সমন্বয়ে আজকের এপিসোড। আজকের ঘটনাটি হাড় হিম করে দেওয়ার মতো অবস্থা। প্রিয় লিসেনার্স, আজকে এমনই দুইটি ঘটনা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আমি মোহাম্মদ ইমন ইসলাম আছি আপনাদের সাথে। প্রিয় লিসেনার্স, আজকে আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব, সেই ঘটনাটি একটি হচ্ছে ইমেল এপিসোড এবং আরেকটি হচ্ছে আমাদের পাশের গ্রামের একজন লোকের সাথে ঘটে যাওয়া ঘটনা। ডিয়ার লিসেনার্স, আমাদের এই চ্যানেলটি অত্যন্ত নতুন। এই চ্যানেলটিতে প্রতিদিনই সত্য নির্ভর ভৌতিক ঘটনাগুলো উপস্থাপন করানো হবে। আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন, যাতে আমরা ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো আমি আর দেরি না করে চলে যাচ্ছি মূল ঘটনায়। আজকে আপনাদের মাঝে প্রথম ইমেল এপিসোডটি শুরু করতে যাচ্ছি। ইমেলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি কিশোরগঞ্জ জেলা থেকে চামড়াঘাট এলাকার সজীব মিয়া বলছিলাম। আমি ভূত এফএম এর অনেক বড় একজন শ্রোতা। রাত্রিবেলা ভূত এফএম এর ঘটনাগুলো না শুনলে আমার চোখে ঘুম আসে না। তো আমি ভাবলাম যে আমাদের সাথে ঘটে যাওয়া সেই খুব ভয়ানক ঘটনাটি আপনাদের মাঝে উপস্থাপন করি। তো তার জন্য আজকের ইমেল এপিসোডটি আমার হাতে লেখা। তো আমার সাথে যে ঘটনাটি ঘটে যায়, সেই ঘটনাটি আমার সাথে ঘটে যাওয়া বললে ভুল হবে। ঘটনাটির প্রভাব আমার পুরো ফ্যামিলির উপর পড়ে, যেটা আমাদের পূর্বপুরুষদের পেয়ে এসেছে। ডিয়ার লিসেনার্স, এমনই একটি ভয়ঙ্কর ঘটনা আমাদের সাথে এখনও ঘটে যায় এবং এটির পরিস্থিতির শিকারটা আমরা এখনও হতে হয়। আমাদের এই পরিস্থিতির শিকারটা জানি না কোন দিন শেষ হবে। আসলে আমাদের যে পূর্বপুরুষরা ছিলেন তাদেরকে জিনে বর করত। জিন, প্রেত এসব আপনারা চিনে থাকবেন। জিনের যে ভর করে যাকে, এটা কিন্তু খুব মারাত্মক হয়ে থাকে। আমাদের পরিবারের অনেককেই অনেক সময় জিনে ভর করে থাকে এবং আমরা এই জিনের যে কাণ্ডকলাপগুলো এগুলো আমরা নিজ চোখে দেখতে পারি। আমাদের একজন দাদা ছিলেন, তিনি এখন আমাদের মাঝে আর বেঁচে নেই। ওনার সাথে ঘটে যায় ভয়ানক একটি ঘটনা, যে ঘটনাটির প্রভাবটি এখনও আমাদের উপর পড়ে, আর এই ঘটনাটির মাসুল আমাদেরকে আজও দিতে হয়। আমার এই দাদা ওনাকে প্রথমে জিনে বর করে। জিনে বর করার পর তিনি অনেক অস্থিরতা অনুভব করতে পারে, সেটা আমাদের বাবার কাছ থেকে শোনা। আমাদের দাদা খুব সহজ সরল একজন মানুষ ছিলেন। তিনি দিন আনতেন এবং দিন খেতেন। আমার বাবা যখন রোজগারের বয়স হয়ে গিয়েছিল, রোজগার করতেন, তবুও আমার দাদা আমার বাবার রোজগারের টাকাটা তিনি খেতেন না। তিনি বলতেন যে আমি আমার নিজ টাকা ইনকাম করে আমি খাওয়া দাওয়া করব, তবুও কারো পায়ে ধরুন আমি খাওয়ার জন্য। এরকমভাবে ছিলেন আমার দাদা। তখন আমার দাদা একদিন যখন কাজে যায়, তিনি আসলে একটি ব্যবসা করতেন, পানের ব্যবসা। তিনি পানের গাছ থেকে পান পেড়ে আনতেন মানুষের কাছ থেকে কিনে, এবং ওই পানগুলো বাজারে নিয়ে বিক্রি করতেন। এভাবে তিনি পানের ব্যবসা করতেন। তখন ওই দিন আমার দাদা পানের ব্যবসা শেষ করে তিনি বাড়িতে ফিরেন। বাড়িতে ফেরার পর আমার দাদিকে বললেন যে ভাত দেওয়ার জন্য। দিনটি ছিল শীতের সময়। দাদি আমার দাদাকে ভাত দিলেন। দেওয়ার পর দাদা ভাত খেলেন। ভাত খাওয়ার পর আমার দাদা অস্থিরতায় ভোগেন এবং এক পর্যায়ে তিনি এমন কাণ্ডকলাপ করেন যে কাণ্ডকলাপগুলো করার কারণে ওনাকে কবিরাজ এনে দেখানোর সিদ্ধান্ত নিলেন সবাই মিলে। কবিরাজ দেখানোর পর ভাবলেন, সবাই বললে যে আমার দাদাকে জিনে বর করেছে, যার কারণে দাদা এরকম পাগলামি শুরু করে দিয়েছে। মানুষকে খুন করতে যায়, মার্ডার করতে যায় এবং নানান রকমের কাজকর্ম তিনি লিপ্ত হয়ে থাকেন। তখন এরকমটা দেখার পর কেউ আর তাকে বাধা দেয় না। যেহেতু পাগলের মতো হয়ে গিয়েছিল আমার দাদা, সেহেতু আর কেউ ওনাকে এত বেশি পাত্তা দেয় না। কিন্তু আমার দাদা তখন একটা কাজ করতেন। তিনি এমন বিপর্যয়ের অবস্থার মধ্যে তিনি ছোটো ছোটো ঘাসের মধ্যে গলার মধ্যে দড়ি বেঁধে ওই গাছের মধ্যে ফাঁসি দিতেন এবং তিনি আত্মহত্যা করার জন্য মেতে উঠতেন। এরকম ভয়াবহ অবস্থা দেখার পর মানুষরা আমার দাদাকে গিয়ে বাঁচাতেন। বাঁচিয়ে বাঁচিয়ে তিনি আমাদের দাদাকে বাড়িতে নিয়ে আসতেন। আমার দাদার 4 জন ছেলে এবং 3 জন মেয়ে। 4 জন ছেলের মধ্যে আমরা সবাই
আছি, আমরা ভাই বোন অনেকজনই এখন আছি, আমাদের ফ্যামিলিটা অনেকটা বড় হয়ে গিয়েছে। আমাদের দাদার এই কার্যকলাপটা ছিল খুব ভয়ানক। লাস্ট আমার দাদা একটা গাছের মধ্যে ফাঁসি নিয়ে তিনি আত্মহত্যা করেন, এবং ওই গাছটার মধ্যে আত্মহত্যা করার পর ওই গাছটাকে এখনও আর কাটা হয় না। এবং আমার দাদার এই কাণ্ডকলাপগুলো আমাদের জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে আজ। আমরা এখন শান্তিমতে ঘুরতে পারি না, শান্তিমতে কেউ বসবাস করতে পারি না। আমাদের যে গোষ্ঠীবর্গ রয়েছে সেই গোষ্ঠীবর্গর এক এক দিন এক একজনের ছেলেকে নাতিকে জিনে বর করেই যায়, এতটা জিনে বর করে যা মারাত্মক লেভেলের হয়ে থাকে। যখন আমাদের গোষ্ঠীর কারো জিনে বর করে তখন তাকে দেখে বোঝা যায় যে সে মনে হয় আর বাঁচবে না, সে মনে হয় মরে যাবে। এরকম অবস্থা করে ফেলে, চোখ একবারে উল্টা করে দেয় এবং মাথা ঘুরিয়ে ঘুরিয়ে মাটিতে পড়ে যায়। খুব ভয়ানক অবস্থা সৃষ্টি হয় যখন আমাদের গোষ্ঠীর কোনো মানুষকে জিনে ধরে। জিনে যাকে ধরেছে আপনারা তারাই বুঝতে পারবেন জিনে ধরার কতটুকু জ্বালা। তখন সময়টা ছিল আজ থেকে 9 বছর আগে। আমি তখন একটা চাকরি পেয়েছিলাম, ছোটোখাটো চাকরি, বেসরকারি চাকরি বললেই চলে। ওই চাকরিটা করার পাশাপাশি আমি বাড়িতে আসতাম সন্ধ্যার পরে যখন আমি বাড়িতে আসি আমার আম্মু আমাকে ভাত দেন, কেননা সারাদিন ভাত খাই না। বাড়িতে আসার পর আম্মু ভাত দেন, আমি ভাত খাওয়ার পর একটু রিল্যাক্সে আরাম করি। ওই দিন আমি ভাত খাওয়ার পর বন্ধুদের সাথে ঘুরতে যাই বাইরে। আমি প্রতিদিন ওই রাত্রিবেলা একটু ঘোরাফেরা করতাম। তখন আমাদের বাড়ির সামনে একটা হাওর ছিল। আমাদের যে গ্রামটা রয়েছে ওই গ্রামটার নাম হচ্ছে চামড়াঘাট। আবার চামড়াঘাটের মধ্যে আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন ওইখানে অনেক মাছ পাওয়া যায়। মানুষ ওইখানে রাত্রিবেলা মাছ মারত, সেটা দূর থেকে দেখলে খুব ভালো লাগতো। আমরা বন্ধুরা মিলে ওইখানে মাছ মারা দেখতেছিলাম। ঠিক তারই এক পাশে আমার দাদা যেখানে ফাঁসি নিয়েছেন ওই ফাঁসি নেওয়া মেহগনি গাছটা ওইখানে দাঁড়িয়ে আছে ফল আকাশের নিচে। সেটা দেখার পর আমাদের অনেকটা ভয় লাগে। আমরা প্রতিদিন ওই গাছটাকে দেখি। যখনই ওই গাছটার দিকে আমাদের নজর যায় তখনই আমাদের কলিজা আর কলিজার জায়গায় থাকে না। আমরা খুব ভয় পাই ওই গাছটাকে, কেননা ওই গাছটা আজকে আমাদের গোষ্ঠীর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আমার দাদা আত্মহত্যা না করলে হয়তো আমাদের সাথে আজকে এরকম ঘটনা ঘটতো না। তখন ওই গাছটার দিকে আমি একটু নজর যায়। ওই গাছটার মধ্যে আমি দেখতে পাই যে গাছের ভিতরে কিছু একটা ঘোরাফেরা করছে। সে ছিল লাল বর্ণের আগুনের মতো, ওইটা গাছের চারিপাশ দিয়ে ঘুরছে। তখন আমার সাথে যে 3 জন বন্ধু ছিল তাদেরকে আমি জিজ্ঞেস করলাম, বন্ধু দেখো তো ওই গাছের মধ্যে কিছু একটা ঘোরাফেরা করছে, তোমাদের চোখে কি এটা পড়ছে? তখন তারা বলল, কই না তো, আমরা তো দেখতে পারছি না, তুই কি দেখিস উল্টা পাল্টা? তখন আমি বললাম যে হ্যাঁ বন্ধু, ওই গাছের মধ্যে আগুনের লক্ষার মতো দেখ এখনও ঘোরাফেরা করছে। কিন্তু আফসোসের বিষয় ছিল যে আমার বন্ধুরা একটাও ওই জিনিসটাকে দেখেনি। তারা না দেখতে পেয়ে আমাকে পাগল বলে যে তুই মনে হয় পাগল হয়ে গিয়েছিস সজীব, তোর মনে হয় মাথা ঠিক নেই। তখনই তাদের কথাবার্তা শোনার পর আমার মাথাটা একটু ঘুরিয়ে যায়। আমি তখন তাদের সামনে ওইখানে রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যাই। আমার অজ্ঞান হয়ে পড়ে যাওয়াতে তারা আমাকে আমার বাড়িতে নিয়ে যায়। একটু পর যখন জ্ঞান ফিরে আমি তখন বিছানা থেকে লাফ দিয়ে উঠি। ওঠার পর আমি জিজ্ঞেস করি যে আমার কি হয়েছে? তখন তারা বলল যে তোমার জ্ঞান হারিয়ে গিয়েছে, তুমি রাস্তার মধ্যে পড়ে গিয়েছো কিছু একটা দেখার পর। কি দেখেছো আমাদেরকে বলো তো। তখন আমি খুলে বললাম যে দাদা যে গাছের মধ্যে ফাঁসি নিয়েছেন, এই গাছটা তো এখনও অনেক পুরনো আছে, ওই গাছের মধ্যে আমি দেখতে পেলাম কিছু একটা ঘোরাফেরা করছে। তখন আমার কথা আমার আম্মু এবং আমার বন্ধুরা শুনেন, কিন্তু শোনার পর তারা আমার কথার কোনো পাত্তা দিল না, কেননা ওই সময়টার মধ্যে আমাদের গোষ্ঠীবর্গের মধ্যে প্রায় 3 বছরের মধ্যে কাউকে জিনে ভর করেনি। তখন আমার কথা কেউ বিশ্বাস করে না করাতে বলল যে তোর হয়তো মনের ভুল হবে, এখন শুয়ে পড়। কিন্তু এই শুয়েটা আমার ওই দিনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। আমি যখন আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, আমি আস্তে আস্তে করে চোখটা লেগে আসছিল, আমি ঘুমিয়ে যাই। ঘুমন্ত অবস্থায় যখন সবাই আমার পাশ থেকে চলে যায় আমি ঘরের ভিতরে উঠে পড়ি।
ঘর থেকে ওঠার পর আমি আমাদের ঘরের যে দরজাটা ছিল ওই দরজাটা আমি লক করে দেই এবং আমাদের ঘরের ভিতরে আর কেউই ছিল না, আমি শুধু একা ছিলাম। তখন আমার মনের ভিতরে কীরকম একটা প্যারা ঢুকে। প্যারাটা ছিল আত্মহত্যা করা। আত্মহত্যা করার প্যারাটা যখন আমার ভিতরে ঢুকে পড়ে, আমি ভাবতেছি যে আমাকে যে কোনো উপায়ে মরতে হবে, আমাকে মরতেই হবে। তখন আমি আমার ঘর থেকে একটা উড়না নিলাম। উড়নাটা নেওয়ার পর আমি আমাদের যে ঘরের ফ্যানটা আছে পাখা, ওই পাখার মধ্যে উড়নাটা ঝুলিয়ে দিলাম। ঝুলিয়ে দিয়ে আমার গলায় বেঁধে দিলাম। তবে আফসোসের বিষয় ছিল, আমি তখন আত্মহত্যা যে করলে নিচে একটা চেয়ার দিতে হয়, সেই চেয়ারটা আমি দিতে ভুলে যাই। তখন আমি ওই চেয়ারটা দেইনি এবং আমি আত্মহত্যা করতে পারছিলাম না। কিন্তু আমার মনে যাচ্ছিল যে আমি যে কোনো উপায়ে আমার আত্মহত্যা করে মারা যেতে হবে, যে কোনো উপায়ে ইমিডিয়েটলি মারা যেতে হবে। তখন এরকম চিন্তাভাবনা আমার মাথা থেকে পড়ছিলই না। আর বাইরে ঘরের ভিতরে আমি বাইরে মানুষ আমাকে ডাকাডাকি করছে, তারা খুব অস্থির হয়ে পড়ছে আমার ঘরের ভিতরে এরকম অবস্থা দেখে। জানালা ছিল খুব ছোট, ওই জানালা থেকে সবাই উকি দিয়ে দেখছে আমাকে। আমি ওইখানে আত্মহত্যা করার জন্য রেডি হচ্ছিলাম। তখন সবাই কোনো কিছু না ভেবে আমার ঘরের দরজাটা ভেঙে দেয়। ভেঙে দিয়ে আমাকে ওই ফ্যানের থেকে উনাটা ছাড়িয়ে দেয় এবং আমাকে নামিয়ে দেয়। নামিয়ে বলল যে, সজীব, তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি? কী করতে যাচ্ছিস তুই? এটা তাড়াতাড়ি নেমে আয়, আর তুই এরকম করছিস কেন? তখন আমি তাদেরকে কোনো একটা কথা বলবো, আমি সেটা দিশ পাচ্ছিলাম না। আমি ভাবছিলাম যে আমাকে তোমরা কেন লামালে, আমি আত্মহত্যা করব, আমি মারা যাব। আমার এরকম কথাবার্তা শোনার পর আমার আব্বু বলে উঠল, একে হয়তো আমার আব্বার যে জিনটা ছিল সেই জিনটা হয়তো ভর করে নিয়েছে, তাকে আমাদের চোখে চোখে রাখতে হবে, না হলে কোন দিন আত্মহত্যা করে মারা যাবে বলা যাবে না। তখন আমাকে সবাই চোখ চোখ করে রাখে, কিন্তু আমার মনের ভিতরে অনেকটা প্যারা ঢুকে যায়, আমাকে আত্মহত্যা করে মরতে হবে। খুব ভয়ানক একটা প্যারা ছিল। তখন আমি যেখানেই যাই আমার সাথে সাথে মানুষ যায়, আর আমি যেখানেই যাই আমার আত্মহত্যা করার মতো কোনো পজিশন পেলেই আমি ওইখানে লাফ দেওয়ার জন্য চেষ্টা করি। যখন আমি নদীর ঘাটে যাই, নদীর ঘাটে গিয়ে আমি নদীতে ঝাঁপ মারার চেষ্টা করি। আমি নদীতে দুই একবার ঝাঁপও দিয়ে দিই, তবে পিছনে মানুষ থাকার কারণে আমাকে বাঁচিয়ে নিই। এভাবে আমার সাথে ভয়ঙ্কর কিছু দিন অতিবাহিত হয়। আমার খুব অবস্থা সিরিয়াস হয়ে পড়ে, শরীরের অবস্থা খুব নার্ভাস হয়ে পড়ে আমার। তখন আমার আব্বু কোনো এক কবিরাজ এনে আমাকে তিনি ঠিকঠাক করালেন। আমার কাছ থেকে না হয় জিনটা চিরতরে বিদায় নিল, তবে আমার যে গোষ্ঠীবর্গ রয়েছে তাদের কাছ থেকে যে বিদায় নেবে তার কি গ্যারান্টি রয়েছে? তখন আমার যখন জিনে ধরে তার কিছুদিন পরেই আমার এক ভাতিজা তাকে জিনে ধরে। তার বয়স হবে প্রায় 11 থেকে 12 বছর, কিন্তু 11 থেকে 12 বছর বয়সী একটা ছেলে কী বা বুঝে, সে আত্মহত্যা করার জন্য আমার মতো পাগল হয়ে গিয়েছে। এতটাই পাগল যে তাকে মরতেই হবে। এটা দেখার পর তার বাবা মা খুব ভয় পায় এবং সবাই আন্দাজ করি যে আমার দাদার যে জিনটা ভর করেছিল সেই জিনটা হয়তো আমাদের গোষ্ঠীর মানুষকে এখন ভর করছে। আমাদের কোনো উপায়ে সেই অবস্থা থেকে বাঁচতে হবে। তখন আমার আব্বু এবং চাচারা মিলে সিদ্ধান্ত নিলেন কোনো একজন ভালো কবিরাজ এনে আমাদের পরিবারের এবং আমাদের গোষ্ঠীর সকল মানুষকে কিছু একটা বন্ধনে আবদ্ধ করবেন, যাতে করে আমাদের কোনো মানুষকে আর জিনে ভর না করে। তখন 2 দিন পর আমাদের আব্বু এবং আমার 3 চাচা মিলে একটা ভালো কবিরাজ নিয়ে আসেন এবং আমাদের গোষ্ঠীর ছোট থেকে বড় সবাইকে একটা করে তাবিজ পরিয়ে দেওয়া হয় এবং কিছু কিছু পানি আমাদের সবার ঘরে দেওয়া হয়। ওই পানিটা প্রতিদিনই আমাদের ঘরের ভিতরে এক ফোঁটা করে ছিটিয়ে দিতে হবে, এরকম অনুমান দিয়ে গেলেন তিনি। তখন আমাদের এরকম ভালোই চলছিল। এরপর থেকে আমাদের আর কারো কোনো দিন ঝিনে ধরেনি। তো প্রিয় লিসেনার্স, কি ভাবছেন যে ঘটনা এখানেই শেষ? না, ঘটনা যে আরও অনেক কিছু ঘটার বাকি এবং এই ঘটনার পরিস্থিতি শিকার যে আমরা এখনও হয়ে আছি। তখন 2 বছর অতিবাহিত হওয়ার পর আমাদের এক চাচাতো ভাইয়ের 2টা ছেলে হয়। ছেলেগুলো ছিল যমজ। ওই 2 ছেলেগুলোকে নিয়ে ঘটে যায় আরও একটি বিরল কাহিনী। সেই যমজ 2টা ছেলে ছিল খুব সুন্দর এবং দেখতে খুব
কিউট ছিল। এই বাচ্চাগুলোকে নিয়ে এমন একটি ঘটনা ঘটে যায়, যেই ঘটনাগুলোর প্রভাবে আমাদের পুরো গোষ্ঠীবর্গটা একবারে শোকাহত হয়ে পড়েন। আমাদের যে ভাতিজাগুলো ছিল, দুইটা বাচ্চা, ওই বাচ্চাগুলো যখন আস্তে আস্তে 3 বছর বয়সে পা রাখলো, তারা তখন আস্তে আস্তে করে হাঁটাহাঁটি করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে এবং হালকা করে কথা বলতে পারে। ফুটফুটে বাচ্চা দুইটা, এরকম সৌন্দর্যতা দেখে মানুষ তাদের সাথে খেলা করতে অনেক পছন্দ করে। আবার তাদের একটা বিল্ডিং রয়েছে 2 তলা, ওই 2 তলা বিল্ডিংয়ের যে ছাদ আছে, ওই ছাদের মধ্যে তারা খেলাধুলা করে। তবে আশ্চর্যের বিষয় ছিল সেখানে, যখন তারা ছাদের মধ্যে গিয়ে খেলাধুলা করতো, তখন ওই যমজ ছেলে দুইটার মা আমাদের ভাবি হন। ওই ভাবি বাচ্চা দুটাকে নিয়ে ওই ছাদের উপরে ভাত খাওয়াতেন। তিনি একদিন লক্ষ্য করতে পারলেন যে ছাদের উপরে কিছু একটা অবয়ব। তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। ওই সন্ধ্যার সময় তিনি যখন ছাদের উপরে গেলেন বাচ্চা দুইটাকে হাতে করে নিয়ে ছাদের উপর থেকে কাপড় নিয়ে আসার জন্য, যে কাপড়গুলো তিনি রোদের মধ্যে শুকাতে দিয়েছিলেন। তখন তিনি ঢোকার পর দেখতে পারেন যে ওইখানে কেউ একজন বসে আছে। তবে তিনি দেখতে পেরেই বুঝে গিয়েছেন যে এটা কোনো মানুষ নয়, এটা অবয়ব। ছাদের এক কোণে গুজুমুজু হয়ে বসে আছে, খুব ভয়ানকভাবে, যেটা দেখার পর কারো আগ্রহ জন্মাবে ওইটাকে গিয়ে হাত দিয়ে ধরার জন্য। কিন্তু আমার ভাবি বুঝতে পারেন যে এটা একটা ভয়ানক কিছু হতে পারে, আমার এখানে যাওয়াটা ঠিক হবে না। তখন আমার ভাবি দুইটা বাচ্চাকে নিয়ে দৌড় দিয়ে ছাদের নিচে চলে আসে। তখন আমার ভাবি কিছু একটা শুনতে পায়। ঠিক সন্ধ্যার সময় ছিল এবং ওই অবয়বটা আমার ভাবিকে বলতেছিল যে, এই এই মেয়ে, তোর বাচ্চা দুইটাকে দিয়ে যা বলছি, তোর বাচ্চা দুইটাকে আমি ছাড়বো না বলে দিলাম, তোর বাচ্চা দুইটাকে আমার চাই, খুব তোর উড়া করছিস, বাচ্চা দুইটাকে দিয়ে যা বলছি। তখন আমার ভাবি এরকম কথা শোনার পর তিনি আরও জোরে দৌড় দেন বাচ্চা দুইটাকে হাতে ধরে নিয়ে এবং ছাদ থেকে নেমে আসেন। নেমে এসে বাড়িতে চিৎকি শুরু করে দেয়। ওনার চিল্লাচিল্লি শোনার পর আমরা এবং আমাদের বাড়ির আশপাশের মানুষজন সবাই ওদের বাড়িতে গিয়ে জড়ো হয়ে পড়ি এবং তিনি বলতে থাকেন যে ছাদের মধ্যে এরকম ভয়ানক ঘটনাটা। তিনি বিস্তারিত আমাদেরকে খুলে বলেন। আমরা তখন ছাদের মধ্যে যাওয়ার পর দেখতে পাই ছাদের মধ্যে কিছুই নেই, ছাদ একদম খালি হয়ে আছে, ছাদের মধ্যে একটা পোকামাকড়ও নেই। তখন আমরা ছাদ থেকে নেমে আসি এবং বললাম যে তোমার আর ছাদে যেতে হবে না, তুমি আর বাচ্চা দুইটাকে নিয়ে ছাদে যেও না, আর আজকে থেকে পারলে নিচতলার মধ্যেই তোমরা থাকার চেষ্টা করো। যেহেতু আমাদের গোষ্ঠীবর্গটা এমনিতেই অনেকটা নাম খারাপ, আমাদের গোষ্ঠীবর্গের সবাইকেই কম বেশি জিনে বর করে নিয়েছে এবং ওদেরকে ধরবে না এটা কোনো মানে হয় না। ছোট ছোট দুইটা বাচ্চা খুব ফুটফুটে, আমরা চাই না যে এই বাচ্চাগুলোর কিছু হোক, খুব সাবধানে বাচ্চাগুলোকে আপনি রাখবেন। তখন ভাবিকে আমরা সবাই মিলে কিছু সান্ত্বনা দিলাম এবং বুঝিয়ে বাজিয়ে আমরা আবার বাড়িতে চলে আসলাম। তখন ওই দিনটি ছিল শুক্রবার দিন যখন প্রায় 12টা বেজে গিয়েছে। 12টার পর ওই দিন গরমকাল ছিল। অতিরিক্ত গরম হওয়াতে আমার যে ভাই ছিলেন, চাচাতো ভাই, তিনি ভাবলেন যে ছাদের উপরে গিয়ে তিনি হাওয়া বাতাস খেয়ে আসবেন। তখন ওই দুইটা বাচ্চাকে, আমার ভাবিকে না জানিয়েই তিনি বাচ্চা দুটাকে নিয়ে ছাদে উঠে পড়েন। ছাদে ওঠার পর তিনি ফুটফুটে হালকা বাতাসের মধ্যে তিনি দুইটা বাচ্চাকে হাতে ধরে নিয়ে বাতাস খাচ্ছিলেন এবং মোবাইল টিপছিলেন। তখন তিনি মোবাইল টিপতে টিপতে ওনার ওই বাচ্চা দুইটার দিকে আর কোনো খেয়াল নেই। তিনি মোবাইলের দিকে এমন ধ্যানে পড়েছিলেন যে বাচ্চা দুইটা কি ওনার সাথে আছে কিনা, চলে গিয়েছে, এটা দেখার মতো তেনার অবস্থায় ছিল না। এরপর কিছুক্ষণ পর যখন একজন মানুষ ওইখান দিয়ে যাচ্ছিলেন হেঁটে, তিনি রাস্তা থেকে আসছিলেন, ব্যবসা বাণিজ্য শেষ করার পর বাড়িতে আসছিলেন। আমাদের বাড়ির 2 বাড়ি পিছনে ওনার বাড়ি। তখন তিনি বাড়িতে যাবেন এবং বাড়িতে যাওয়ার সময় দেখতে পারেন যে বিল্ডিংয়ের যে ছাদ আছে, ওই ছাদের উপর থেকে 2টা বাচ্চা মাটিতে পড়ে আছে, বাচ্চাগুলো মারা গিয়েছে। এটা দেখার পর লোকটি খুব চিৎকার শুরু করেন এবং চিৎকার করার পর সবগুলো মানুষ, আমাদের গোষ্ঠীবর্গের মানুষ সবাই উঠে পড়েন, ঘুম থেকে উঠে পড়ে ওনার কাছে চলে যান। গিয়ে দেখতে পারি আমরা সবাই 2টা বাচ্চা আর বেঁচে নেই, ওরা মারা গিয়েছে। তাদের মুখ দিয়ে রক্ত পড়ছে এবং তাদের শরীরে অনেকটা আঘাতের চিহ্নও রয়েছে। তখন আমাদের চিৎকার চেঁচামেচি শোনার পর ওই ছাদের উপর থেকে ওই বাচ্চার বাবা বেরিয়ে আসে, আমাদের চাচাতো ভাই। তিনি বেরিয়ে আসে দেখতে পারে যে ওনার 2টা বাচ্চা
মৃত লাশগুলো এখানে পড়ে আছে। এটা দেখার পর আমার চাচাতো ভাই কাঁদতে কাঁদতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। আর তখন আমার চাচাতো ভাইকে সবাই মিলে দোষারোপ করছিলেন। তার কারণ হচ্ছে, যেহেতু আজকে সন্ধ্যার সময় আমার ভাবির সাথে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে, এরপর কিন্তু আমার ভাইয়ের উচিত হয়নি বাচ্চা দুইটাকে নিয়ে ছাদে যাওয়ার জন্য, কিন্তু তিনি কোনো রকমের নিয়ম না মেনেই তিনি ছাদে চলে গেলেন, যার কারণে আজকে ওনার দুইটা সন্তান ফুটফুটে বাচ্চা দুইটাকে হারাতে হলো। তখন আমার দুই চাচাতো ভাইকে সবাই মিলে উল্টাপাল্টা বাজে মন্তব্য করছেন, আর করার কথাই ছিল, কেননা ওনার জন্য আজকে ফুটফুটে দুইটা বাচ্চা আজকে দুনিয়া ছাড়া হয়ে গিয়েছে। তখন আর কি করার, দুইটা বাচ্চাকে নিয়ে দাফন দেওয়া হলো। তবে দাফন দেওয়ার পর সবাই মিলে আবারও বসলাম। তখন ঢাকা থেকে আমাদের যে কয়েকজন কাজ করতো, ওরা আমাদের বাড়িতে আসে বাচ্চাগুলো মৃত্যুর খবর শোনার পর। তখন সবাই যখন একসাথে হয়ে পড়ি আমরা ভাবলাম যে এখানে কিছু একটা করা দরকার, যেহেতু আমাদের বাড়ির মানুষগুলো এভাবে মারা যাচ্ছে, আমাদের এটাকে আটকাতেই হবে। এভাবে চলতে থাকলে কোন দিন আমরা বংশ থেকে নির্বংশ হয়ে যাব আমরা বলতেই পারবো না। তখন ঢাকা থেকে আসা আমাদের গোষ্ঠীর কিছু লোক তারা সিদ্ধান্ত নিলেন যে আমাদের যে বাড়ি বিটা রয়েছে সবগুলো বিক্রি করে দিবে। তার কারণ হচ্ছে, এই বাড়ি বিটার মধ্যে থাকতে হলে জিনের আশ্রয় এখানে হয়ে গিয়েছে, আমাদের ক্ষতি করবে অল টাইম। তো তার জন্য সবাই সিদ্ধান্ত নিলেন যে বাড়ি বিটা বেচে দিয়ে পাশের গ্রামে জায়গা কিনবে এবং সবাই বাড়ি বিটা বানাবে। তবে আমাদের যে বাড়ির গোষ্ঠীবর্গের চাচাতো ভাইগুলো ছিল, এদের মধ্যে 2-3 জনের বাড়ি বিল্ডিং করা ছিল। তারা বলছিল যে আমাদের বিল্ডিং ছেড়ে আমরা যেতে পারবো না, যত যাই হয়ে পড়ুক। তখন অমতের কারণে আমরা এক পর্যায়ে যাই যে বাড়িগুলো আর বিক্রি করা হবে না। তখন আবারও এখানে থাকা এবং পরপর আমাদের গোষ্ঠীবর্গের মানুষের সাথে জিনে এরকম অন্যায় অত্যাচার করে থাকে, এবং তারপর থেকে আমাদের গোষ্ঠীর মধ্যে আর কেউ মারা যায়নি। তবে জিনে আজও পর্যন্ত আমাদের গোষ্ঠীর মানুষগুলোকে ছেড়ে দেয় না। তার কারণ হচ্ছে, জিন জাতি এমন একটা খারাপ জাতি, যে জিন দুষ্ট জিনও আছে, ভালো জিনও আছে। ওই দুষ্ট জিনের কবলে আমাদের পুরো গোষ্ঠীটা পড়ে গিয়েছে। তো প্রিয় লিসেনার্স, এখনও কিন্তু আমাদের এরকম ভোগান্তিটা আমাদের এখনও ভুগতে হয়। তো এই ছিল আজকের আমার ইমেল এপিসোডের ঘটনাটি ভালো লাগলে কমেন্টে বলে যাবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা এই জিন থেকে অনেক তাড়াতাড়ি মুক্তি পেতে পারি এবং আমাদের পুরো ফ্যামিলিটা, পুরো গোষ্ঠীবর্গটা যেন আমরা বেঁচে যেতে পারি। এর জন্য সবার কাছ থেকে দোয়া চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমাদের দোয়া রইল, ভালোবাসা রইল। তো প্রিয় লিসেনার্স, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আপনারা সবাই আমার ঘটনাটি মনোযোগ দিয়ে শুনেছেন এবং কমেন্ট বক্সে আপনার মহামূল্যবান মন্তব্যটি লিখে যাবেন। তো প্রিয় লিসেনার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, দ্বিতীয় ঘটনাটি আপনাদের মাঝে আরও ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে শুনেছেন ঘটনাটি, আপনারা এখন আসল রহস্যটা এই দ্বিতীয় ঘটনাটির মধ্যে এমন একটি সৌন্দর্যের একটা মুহূর্ত আপনারা পাবেন, যেটি শোনার পর আপনাদের অনেকটা ভালো লাগবে এবং শেষ মুহূর্তটা অনেকটা ভালো হবে আমি আশা করি। এবং প্রিয় লিসেনার্স, আমি কোনো রকম দেরি না করে দ্বিতীয় ঘটনাটি শুরু করে যাচ্ছি। ডিয়ার লিসেনার্স, আপনি একটু ভাবুন তো, আপনি একটা ইটকলায় কাজ করেন এবং বাড়িতে আসলেন কিছুদিন পর ছুটিতে। ওই ছুটিতে আসার পর আপনি একটা তেঁতুল গাছে গিয়ে তেঁতুল খাওয়ার জন্য আপনি উঠে পড়লেন এবং ওই তেঁতুল গাছ থেকে আপনাকে কেউ একজন ধাক্কা দিয়ে ফেলে দিল। এরপর থেকেই আপনার জীবনের প্রথম আপনার অন্যরকম অনুভূতি হতে থাকলো। তখন আপনি কি করবেন, আপনি কি ভাববেন? হ্যাঁ প্রিয় লিসেনার্স, এরকমই একটি ভয়ঙ্কর ঘটনা আপনাদের মাঝে করতে যাচ্ছি। যে ঘটনাটি ঘটে যায় আমাদের মানিক ভাইয়ের সাথে। আমাদের মানিক ভাই অত্যন্ত সহজ সরল একজন মানুষ। তিনি ইটকলায় কাজ করেন শীতের বেলায় এবং গরমের সময় তিনি ধান ক্ষেত চাষ করেন। শীতের সিজনের মধ্যেও তিনি কিছু কিছু ধান ক্ষেত চাষ করেন। তবে গরমের যে সিজনটা আসে তখন তিনি চাষটা বেশি করেন, কেননা তখন ওনার ইটকলার কাজ নেই। তো প্রিয় লিসেনার্স, তিনি আজ থেকে প্রায় 9 বছর আগে ইটকলায় কাজ নেন। তিনি কন্ট্রাক্টে কাজ করেন। ওনারা কাজ করে যে তাদের কাজের ধরনটা ছিল এমন যে 6 মাস কাজ করবে, তারা একবারে কন্ট্রাক্টে টাকা নিয়ে নেবে, 70,000 80,000 টাকা করে নিয়ে নেয় এবং 6 মাস কি 7 মাস তারা ওইখানে কাজ করে তাদের দিন কাটিয়ে দেয়। তো প্রিয় লিসেনার্স, ওই মানিক ভাই
তিনি এরকম একজন লোক ছিলেন, খুব ভালো মনের মানুষ। তিনি ইটকলায় কাজ করতেন, মাঝে মধ্যে তিনি ছুটিতে বাড়িতে আসতেন। খুব ভালো মনের মানুষ হওয়াতে আমাদের সঙ্গেও তিনি খুব ভালো করে মেলামেশা করতেন, চলাফেরা হাসি ঠাট্টা সব কিছুই তিনি করতেন, ঠিকঠাক ছিল। তবে একদিন তিনি অন্যরকম একটু মোড় ঘুরিয়ে নেন। তিনি বাড়িতে আসেন, আসার পর ওনার স্ত্রী বললেন যে আমাদের পুরান বাড়িতে একটা তেঁতুল গাছ আছে, ওই তেঁতুল গাছটা থেকে আপনি তেঁতুল পাড়ে নিয়ে আসেন। তখন ওনার স্ত্রীর কথা শোনার পর তিনি তেঁতুল গাছে গেলেন তেঁতুল পাড়ার জন্য, এবং তিনি গেলেন একা একা গেলেন। ওনার সাথে একটা মেয়ে ছিল, ওনার মেয়ে বয়স প্রায় 5 থেকে 6 বছর হবে। ওই মেয়েটাকে সাথে করে নিয়ে তেঁতুল গাছের নিচে চলে গেল। যাওয়ার পর তিনি তেঁতুল গাছে উঠলেন লাফিয়ে লাফিয়ে। ওঠার পর মানিক ভাই আস্তে আস্তে করে তেঁতুল পাড়ছিলেন। তেঁতুল পেড়ে প্রায় ব্যাগটা একবারে ভরে দিয়েছেন। এতটাই ভরেছে তিনি আর ওই ব্যাগটাকে তুলে নিতে পারছে না। তখন ওই ব্যাগটা মানিক ভাইয়ের কোমর থেকে ছিঁড়ে পড়ে যায়। ছিঁড়ে পড়ে যাওয়ার পর মানিক ভাই দেখতে পারে যে তেঁতুলগুলো সব মাটিতে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। এতটাই ছড়িয়ে ছিটিয়েছে যে এগুলো খুব কাদার মধ্যে কিছুটি পড়েছে এবং কিছুগুলো মাটির উপরে আছে। তখন মানিক ভাই খুব দ্রুত নামার চেষ্টা করে। তিনি নামার জন্য এতটাই দ্রুত করে ফেলেন, যার কারণে তিনি তেঁতুল গাছের উপর থেকে সোজা একবারে মাটিতে পড়ে যান। মাটিতে পড়ে যাওয়ার পর মানিক ভাইয়ের কোমরের হাড় একটা ভেঙে যায়। তিনি মাটিতে হাড় ভেঙে যাওয়াতে তিনি খুব জোরে জোরে চিৎকার করতে থাকে, এবং ওনার চিৎকার শোনার পর মানুষ এসে জড়ো হয়। জড়ো হওয়ার পর দেখতে পান যে মানিক ভাইয়ের কোমরের হাড় একটা ভেঙে গিয়েছে এবং ওনার পিঠের পিছনে একটা হাড়ের সাদা অংশ দেখা যাচ্ছে। তখন সবাই ভাবলো যে মানিক ভাইয়ের খুব বড় রকমের অসুবিধা হয়ে গিয়েছে, তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যেতে হবে। এরপর মানিক ভাইকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। মানিক ভাইকে হাসপাতাল নিয়ে যাওয়ার পর হাসপাতালে যখন ওনাকে শুয়ে দেওয়া হয় বেডের মধ্যে, তখন মানিক ভাইয়ের স্ত্রী দেখতে পান মানিক ভাইয়ের পিঠের মধ্যে কিছু একটা হাতের ছাপ রয়েছে, যে হাতের ছাপটা খুব ভয়ানক দেখাচ্ছিল। মানিক ভাইয়ের স্ত্রী এটা দেখার পর তিনি খুব ভয় পায় এবং মানিক ভাইকে ডেকে বললেন যে আপনার পিছনে যে হাতের ছাপটা, এটা কিসের? তখন মানিক ভাই বললেন যে আমি তো বুঝতে পারছি না, তবে আমার সারা শরীর খুব ব্যথা করছে এখন। তারপর মানিক ভাইয়ের স্ত্রী আর কোনো রকম কথা বললেন না। তিনি ওনার স্বামীকে রিল্যাক্স হতে দিলেন এবং তিনি চিন্তা করতে থাকেন যে অন্য মানুষকে নিয়ে। বললেন যে আমার স্বামীর পিঠের মধ্যে পিছনে একটা হাতের ছাপ, যেটা কিনা খুব ভয়ানক দেখাচ্ছে, একটা পিশাচের হাতের ছাপের মতো কালো রঙের। এটা খুব ভয়ানক, কোনো কারণ তো অবশ্যই আছে। তিনি আজকে তেঁতুল গাছে উঠেছেন এবং ওই তেঁতুল গাছ থেকে পড়ে ওনার হাড়ের একটা অংশ ভেঙে দেন, ওনার কোমরের হাড়টি। তো তিনি কিন্তু পড়ে গিয়েছেন, এটা কিন্তু এমনিতেই পড়ে যায়নি। ঠিক দুপুরবেলা তিনি যখন প্রায় 12টা বাজে, তখন তিনি তেঁতুল গাছের মধ্যে উঠেছিলেন। আর তখন তেঁতুল গাছের মধ্যে কিন্তু জিন, প্রেত এবং নানান রকমের উল্টাপাল্টা জিনিস ওইখানে বসে থাকে। আবার তেঁতুল গাছের মধ্যে এরকমটা বসে থাকার কাহিনীটা অহরহ ঘটে যায়। কিন্তু মানিক ভাই ওই সময় কিন্তু ওই তেঁতুল গাছের মধ্যে গিয়ে উঠে পড়েন এবং তিনি বিপদে পড়েন। তখন মানিক ভাইকে বাড়িতে নিয়ে আসা হয়। তখন আস্তে আস্তে মানিক ভাই সুস্থ হয়ে ওঠেন। তো প্রিয় লিসেনার্স, কী ভাবছেন? মানিক ভাই সুস্থ হওয়া যাওয়াটা কি, এটা কি ঘটনা এখানে শেষ হয়ে যাবে? না, ঘটনা যে এখন শুরু হতে চলেছে। ঘটনার মূল ইন্টারেস্টিং জায়গাটা আপনাদের মাঝে এখন উন্মোচিত হতে চলেছে। তো ধৈর্য সহকারে আপনারা শুনুন, অনেকটা কিছু বুঝতে পারবেন। মানিক ভাইকে যখন বাড়িতে নিয়ে আসা হয়, তখন তিনি অন্যরকম একটা শক্তি পেয়ে যান। ওনার চোখে নানান রকমের জিনিস ধরা পড়ে, তিনি দেখতে পান অনেক কিছু, তবে তিনি হাঁটতে পারছেন না। ওনার ঘরের ভিতরে যদি কোনো কিছু প্রবেশ করতো, তাহলে উনি বুঝতে পারতেন যে কিছু একটা ঘরে প্রবেশ করেছে। হয়তো আপনারা হয়তো জেনে থাকবেন যে বুবা নামক একটি প্রেত রয়েছে, যেটা আমাদের অনেকের ঘরেই এটা প্রবেশ করে থাকে। ওই বুবাটা যখন মানিক ভাইয়ের ঘরের ভিতরে প্রবেশ করতো, তখন তিনি বুঝতে পারতেন এবং বলতেন যে ঘরের ভিতরে কেউ প্রবেশ করেছে। তিনি পাগলের মতো হয়ে যেতেন এবং কথাবার্তা বলতেন। মানিক ভাইয়ের এরকম কথাবার্তা শোনার পর অনেকেই অনেকটা ভয় পেত এবং অনেকটা উন্মোচিত হতো। কেননা অহরহ মানুষের মধ্যে তিনি কীরকম একজন মানুষ হয়ে উঠলেন, যার কারণে তিনি সব রকম জিনিস দেখতে পান
এবং ওইগুলো যে দেখতে পান এগুলো কিন্তু খুব সত্য ছিল, যা প্রমাণিত হয়েছিল। এই বিষয়টি আপনারা বুঝতে পারবেন। এবং এরই মধ্যে আরও একটি মানিক ভাইয়ের বিষয়ে কথা বলবো, যে মানিক ভাই যখন তিনি 1 বছর অতিবাহিত করেন ওনার কোমর ভাঙা অবস্থা নিয়ে, তখন তিনি যখন সুস্থ হয়ে পড়েন তখন রাস্তার মধ্যে একটু একটু করে হাঁটাচলা করতে পারেন। এবং তিনি বেশি একটা হাঁটাচলা করতে পারতেন না, কোমরের যে হাড়টা ভেঙেছিল সেটা খুব মারাত্মকভাবে ভেঙেছিল। তখন তিনি মানুষের সাথে উল্টাপাল্টা কথাবার্তা বলতেন, তবে ওনার কথার মধ্যে কোনো লাইন কাট ছিল না, তবে লাইন কাট ছিল, তবে সেটা মানুষ বুঝতে পারতো না ওনার কোনো কথাই। তখন মানুষ ওনাকে ট্রোল করতো, ওনাকে পাগল বলে ডাকতো, বলতো পাগলা মানিক, পাগলা মানিক, পাগলা মানিক বলতে বলতে মানুষ সবাই ওনাকে এক নামে বানিয়ে ফেললো, যে পাগলা মানিক। দেখলেই মানুষ ডাক দিত পাগলা মানিক, পাগলা মানিক, পাগলা মানিক। ওনাকে বলতে বলতে ওনার যে ছেলে মেয়ে ছিল ওদেরকেও মানুষ সবাই বলতো যে পাগলা মানিকের ছেলে, পাগলা মানিকের মেয়ে। তখন মানিক ভাই খুব হতাশ এবং হতভম্ব। তার কারণ হচ্ছে মানিক ভাইয়ের যতটুকু সূক্ষ্ম জ্ঞান ছিল সেই জ্ঞানে তিনি পাগলের কোনো কাতারেই পড়ে না, তবে ওনার যে উল্টাপাল্টা লক্ষণ তিনি দেখতে পান সেইটা কিন্তু মানুষের কাছে একটা পাগলের আখ্যা দিতে বাধ্য করেছে। কিন্তু মানিক ভাইয়ের যে এই কথাবার্তাগুলোর চালচলন সেগুলো একদিন প্রকাশ পায়। সেটা বলতে গেলে আজকে যেতে হবে আজকে থেকে 6 বছর আগের ঘটনাটিতে। 6 বছর আগে মানিক ভাই একটি রাস্তার মধ্যে পাশে বসে আছেন, তবে তিনি কোনো দোকানের সামনে বসতে পারতেন না, সবাই ওনাকে পাগল বলে খেপাতো এবং তিনি রাস্তার মধ্যেই তিনি বেশিরভাগ বসে থাকতেন। এবং যে রাস্তাটার মধ্যে তিনি বসে থাকতেন সেই রাস্তার সাইডে একটা টমটম নামক একটি গাড়ি, ওই গাড়ি রাখা হতো, ওই গাড়ির উপরেও তিনি কিছুক্ষণ বসে থাকতো, আমরা দেখতে পেতাম। তখন ওই মানিক ভাই ওইখানে বসে বসে কিছু একটা চিন্তা করতো এবং হাতের মধ্যে কি একটা জানি নাড়াচাড়া করতো, অবশ্য পাগলের মতোই কিছুটা ছিল। তখন ওইখান দিয়ে রাস্তা দিয়ে একটা ছেলে এবং একটা মেয়ে যাচ্ছিল হোন্ডার দিয়ে। তখন ওইখানে পাগলা মানিক ভাইয়ের কাছে কিছু মানুষ জড়ো হয়, জড়ো হওয়ার পর সবাই ওনাকে খেপাতে থাকে এবং ওনার সাথে মজা করতে থাকে। তখন ওই পাগলা মানিক ভাই ওই রাস্তা দিয়ে যখন আস্তে আস্তে করে হোন্ডার দিয়ে যাচ্ছিল একজন ছেলে এবং একজন মেয়ে, পাগলা মানিক ভাই বলছিল যে এই মেয়ে তুমি নেমে যাও, সামনে বিপদ আছে, তাড়াতাড়ি নেমে যাও। তবে মানিক ভাইয়ের এরকম কথাবার্তা শোনার পর সবাই ওনাকে নিয়ে ট্রোল করতে থাকে, বলতে থাকে যে মেয়েকে দেখার পর মানিক ভাইয়ের আর সহ্য হলো না, পাগলের করে পাগল, এরকমভাবে সবাই মানিক ভাইকে ট্রোল করতে থাকে। তখন মানিক ভাইয়ের কথা কেউ কানে নেয়নি। তবে 1 মিনিট পর যখন রাস্তাটার একটা কিনারায় চলে যায় ওই হোন্ডার, তখন ওই মেয়েটা কিছু একটা হোঁচটকে গাড়িটা পড়ে যায়, গাড়ি পড়ার সাথে সাথেই ওই মেয়েটাও পড়ে যায় রাস্তার মধ্যে। মেয়েটা পড়ার পর ওই মেয়েটা একবারে অবস্থা নার্ভাস হয়ে পড়ে, তার নাক মুখ দিয়ে রক্ত এবং শরীর দিয়ে নানান রকমের উল্টা এই রক্ত, পা হাত পা কেটে গিয়েছে, ছিলে গিয়েছে, এরকম অবস্থা হয়ে গিয়েছে। এটা দেখার পর সবাই মিলে ওই মেয়ে এবং ছেলের কাছে চলে যায় এবং তাদেরকে গিয়ে তুলে দেওয়া হয়। তখন সবাই ভাবতে থাকে যে মানিক ভাই এটা কী বলেছে, মানিক ভাই তো ওই মেয়েটাকে না করেছিল, বলছিল যে তার সামনে বিপদ আছে, আসলে তো কথা তো ঠিক হয়ে গিয়েছে, মিলে গিয়েছে, যাই তো মানিক ভাইয়ের কাছে। তখন সবাই মিলে মানিক ভাইয়ের কাছে আসে, আসার পর জিজ্ঞেস করলো যে মানিক ভাই আপনি বলুন কীভাবে আপনি জানতে পারলেন যে এই মেয়েটি এভাবে বিপদ হবে। তখন মানিক ভাই বললেন যে আমি দেখতে পেলাম যে ওই মেয়েটির পিছনে কিছু একটা উড়ে উড়ে যাচ্ছে। তখন আমি এটা দেখার পর আমি বললাম যে মেয়েটা দাঁড়াও। তখন মানুষ বলতে থাকে যে আপনি তো পাগলের মতো, তাহলে আপনি অত সুন্দর করে কথা বিভাবে বলেন। তখন মানিক ভাই বললেন যে আমি পাগল না, বুঝছো। এটা বলার পর তিনি একটা ঝাড়ি দিয়ে তিনি চলে যাচ্ছেন। ওনার যাওয়াটা দেখার পর অনেকেই হেসে দেয়, পাগলের মতো কাহিনী করে তিনি যাচ্ছেন চলে। তখন তিনি বাড়িতে চলে আসেন এবং বাড়িতে আসার পর তিনি কোনো এক বিষয় নিয়ে চিৎকার চেঁচামেচি করছেন, যেটা আমাদের বাড়ি থেকে শোনা যাচ্ছিল। তখন আমরা এবং অনেকেই ওই বাড়িতে চলে যাই, মানিক ভাইয়ের বাড়িতে গিয়ে দেখতে পাই যে মানিক ভাই চিৎকার চেঁচামেচিতে লিপ্ত আছেন। তিনি ওনার স্ত্রীর সঙ্গে কিছু একটা কারণবশত ঝগড়া লাগে এবং ওই ঝগড়ার পর তিনি
তিনি ওনার স্ত্রীকে অনেকটা গালিগালাজ করে। তখন মানিক ভাইয়ের পাগলের মতো এরকম কথাবার্তা, এরই মধ্যে এত সুন্দর বুঝদারের একটা কাহিনী, এটা অনেককে ভাবায়। তখন সবাই মিলে মানিক ভাইকে সান্ত্বনা দিলেন, বললেন যে আপনার স্ত্রী ভুল করেছে, যেহেতু আর ভুল করবে না, আপনি ওনাকে মাফ করে দিন, আর এবার চিৎকার চেঁচামেচি করবেন না, মানুষ খারাপ বলবে। মানুষ বুঝিয়ে দেওয়ার পর মানিক ভাই বুঝলেন, বোঝার পর তিনি ঘরে চলে গেলেন। তবে ওই দিন রাতে ঘটে যায় আরও একটি বিরল কাহিনী, যে কাহিনীটি রীতিমতো আমাদের এলাকার সবাইকেই অবাক করতে বাধ্য করেছে। তার কারণ হচ্ছে ওই রাত্রিবেলা যখন প্রায় 1টা বেজে গিয়েছে, তখন আমাদের গ্রামের সকল মানুষই কিন্তু কম বেশি ঘুমিয়ে গিয়েছে, প্রায় ঘুমানোর কথাই। কেননা আমাদের যে গ্রামটা আছে ওই গ্রামটা মানুষ সহজেই ঘুমিয়ে পড়ে 9টা 10টা বাজতেই। তখন মানিক ভাই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আমাদের বাড়ির পিছন দিক দিয়ে যাচ্ছিলেন, কেউ একজন অনুভব করতে পারে এবং এটা সকালবেলা আমরা জানতে পারি। তবে রাত্রিবেলার ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করি। রাত্রিবেলা যখন মানিক ভাই ঘর থেকে বের হয়ে যান, তখন তো ওনার উদ্দেশ্য ছিল যে কোনো একটা খারাপ কিছু। ওনার স্ত্রীকে তিনি বলে বের হন যে, এই আমি এখন যাচ্ছি এক জায়গায়, আমার সাথে যাবি কি? তখন ওনার স্ত্রী বললেন যে রাত্রি হয়েছে, 1টা বাজে, কোথায় যাইবা? তখন মানিক ভাই বললেন যে একজন মানুষকে বাঁচাতে হবে, তাড়াতাড়ি চলে আয়। তখন মানিক ভাইয়ের স্ত্রী বললেন যে কী বলছো উল্টাপাল্টা, কাকে বাঁচাইবা তুমি? আবার তোমার পাগল, মাথা নষ্ট হয়ে গিয়েছে মনে, তোমার পাগল হয়ে যাচ্ছ তুমি। তখন মানিক ভাই বলল যে চুপ কর বেয়াদব, তুই এসব কী উল্টাপাল্টা কথা বলিস? এরকম কথাবার্তা বলার পর মানিক ভাই তিনি বাড়ি থেকে বেরিয়ে আসেন এবং বেরিয়ে আসার পর তিনি উদ্দেশ্য রওনা দেন যে ওইখানে যাওয়ার জন্য, যেখানে একজন মানুষ বিপদে পড়ে আছেন। উনি কি জানতে পারলেন সেটা বড় বিষয় না, তবে তিনি যে কাজটা করেছেন সেটা হচ্ছে বড় বিষয়। তিনি চলে গেলেন ওইখানে, আমাদের বাড়ির দক্ষিণ পাশ দিয়ে অনেকটা হেঁটে যেতে হয়, ওইখানে প্রায় 10-12 মিনিটের মতো সময় লাগে। মানিক ভাই ওই রাস্তা দিয়ে একা একা হেঁটে যাচ্ছেন। হেঁটে যাওয়ার পর মানিক ভাই যখন একটা শ্মশানে চলে যান, এবং ওই শ্মশানটা ছিল হিন্দুদের ওইখানে লাশ পোড়ানো হতো, এবং ওই লাশ পোড়ানোর পাশে একটা বাউন্ডারি ছিল। ওই বাউন্ডারির মধ্যে কিছু কিছু মেহগনি গাছ ছিল। ওই গাছগুলো এমন অবস্থায় ঝুলন্ত আছে যে ওই গাছগুলোর মধ্যে সহজেই কেউ আত্মহত্যা করতে পারবে, যেমন কেউ ফাঁসি দিতে পারবে। তখন ওইখানে একটি মেয়ে ফাঁসি দিতে যায়। তখন রাত্রি প্রায় 1টা কি 1:30টা বাজে। মানিক ভাই ওই শ্মশান ঘাটে চলে যান রাত্রিবেলা। গিয়ে তিনি ওই মেয়েটাকে দেখতে পান যে মেয়েটা ফাঁসির জন্য তৈরি হচ্ছে খুব ভয়ঙ্করভাবে। তখন ওই মানিক ভাই দৌড়ে যান এবং ওই মেয়েটাকে ওইখান থেকে ছুটিয়ে আনার পর তিনি মেয়েটাকে বোঝান। তখন মানিক ভাইয়ের এরকম কথাবার্তা শোনার পর ওইখানে একটা ঘর ছিল, যে ঘরটাতে 3-4 জন মানুষ বসবাস করত। ওই মানুষগুলো বেরিয়ে আসার পর দেখতে পান যে মানিক ভাইয়ের সাথে একটি মেয়ে, এবং ওই মেয়েটার হাতে ফাঁসি দেওয়ার একটি দড়ি, যে দড়িটা দিয়ে মেয়েটি আত্মহত্যা করতে যাবে। তখন মানুষগুলো বেরিয়ে এসে দেখতে পারে মানিক ভাই এবং মানিক ভাইয়ের সাথে ওই মেয়েটা। জিজ্ঞেস করার পর মানিক ভাই বললেন যে আমি এসেছি ওই মেয়েটাকে বাঁচাতে। তখন মেয়েটাকে জিজ্ঞেস করা হলো যে এই মেয়ে, তুমি এখানে কি করতে এসেছো? মেয়েটা তখন খুলে বলল যে তার কাহিনী। মেয়েটা বলছে যে আমার খুব খারাপ লাগছে, আমার খুব ভালো লাগছে না, আমার ভিতরটা জ্বালাতস করছে। আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, তার আজকে অন্য একটা মেয়ের সাথে বিয়ে হবে, আমি সেটা মানতে পারবো না, আমি আত্মহত্যা করে মারা যাব। তখন ওইখানে থাকা মানুষগুলো মেয়েটাকে একটা চড় দিলেন, চড় দিয়ে বললেন যে এই বেয়াদব মেয়ে, তুমি কি বলছো উল্টাপাল্টা? বয়ফ্রেন্ড আরেক মেয়েকে বিয়ে করবে বলে তুমি আত্মহত্যা করবে? সাহস কত বড় হলো, তোমার বাড়ি কোথায়? তখন মেয়েটিকে চিনতে পারেনি আমাদের গায়ের কোনো মানুষই, কারণ ওই মেয়েটির বাড়ি ছিল আমাদের গায়ের 2 গ্রাম পিছনে। যে এই মেয়েটা এসেছিল এখানে আত্মহত্যা করার জন্য, যেহেতু এখানে একটা শ্মশান ঘাট, মেয়েটা ছিল হিন্দু পরিবারের, তো হিন্দু হওয়াতে সে ভাবলো যে শ্মশান ঘাটের মধ্যে যেহেতু সে মৃত্যুবরণ করলে তাকে ওইখানে শ্মশানে পোড়ানো হবে, সেই ভেবে সে এখানে এসে আত্মহত্যা করার জন্য প্রস্তুতি নেয়। তখন মেয়েটাকে ওই ঘরের 3-4 জন মানুষ ঘরে নিয়ে যায়, এবং সাথে মানিক পাগলা বাইকেও ঘরে নিয়ে যায়। যাওয়ার পর মানুষকে ডাকাডাকি করা হয়, প্রায় রাত্রিবেলা 2টা 3টা বেজে যায়, এবং বাড়ির সাথে মেম্বারের বাড়িও ছিল,
মেম্বারকে ডাক দেওয়া হয়। ডাক দিয়ে আনার পর মেম্বার দেখেই চিনতে পারেন যে এটা লিটন মিয়ার মেয়ে। লিটন মিয়ার মেয়েকে দেখতে পেরে বললেন যে, এই তুমি লিটন মিয়ার মেয়ে না? তখন মেয়েটা বলল যে জি। তখন বলল যে তুমি এত রাত করে এখানে কি করো? তখন মেয়েটা সব কিছু খুলে বলার পর মেম্বার ওই লিটন মিয়াকে ফোন করলেন। ফোন করার পর লিটন মিয়া তাড়াতাড়ি করে চলে আসলেন। আসার পর দেখতে পান যে ওনার মেয়ে আত্মহত্যাকারীর মতো বসে আছেন। তখন ওনার মেয়েকে 2-3টা চড় দিয়ে বাড়িতে নিয়ে যান। এরই মধ্যে সকালবেলা জানাজানি হয় যখন মানিক ভাইয়ের কারণে একটি মেয়ে বেঁচে গিয়েছে। তখন মানিক ভাইয়ের সঙ্গে সবাই দেখা করার জন্য আবারও ছুটে আসে। কিন্তু মানিক ভাইয়ের সঙ্গে যারা দেখা করে সবাই মানিক ভাইয়ের সঙ্গে ট্রল করে বেশি, মানিক ভাইয়ের সঙ্গে উল্টাপাল্টা কথা বলে মজা করে বেশি। তবে ওই দিনও তাই করেছিল। তবে যাই হোক, মানিক ভাই খুব ভালো মানুষ ছিল। তারপর মানিক ভাই 3-4 দিন পর, যেহেতু একটা ঘটনা ঘটে গিয়েছে মানিক ভাইয়ের সাথে, যে ঘটনাটি মানিক ভাইয়ের কাল হয়ে দাঁড়িয়েছে, তো মানিক ভাই 3-4 দিন পর সিদ্ধান্ত নেন যে ওনার যে একটা জায়গা রয়েছে, একটা জমি রয়েছে, ওই জমিটার মধ্যে একটা বড় রকমের ঘাতা রয়েছে। যে ঘাতাটা বেশ একটা পুকুরের মতো, তবে ওইখানে মাছ ছাড়া হয় না। ওইখানে যে বিল থেকে মানুষের ফিশারি থেকে মাছ আসে, ওই মাছগুলো থেকে মাছ ধরা হয়। তখন মানিক ভাই বললেন যে ওনার ওই পুকুরটা থেকে সেচ করবেন এবং মাছগুলো গিয়ে ধরে নিয়ে আসবেন। তখন যে কথা সেই কাজ। মানিক ভাই ওনার একটা ছেলে ছিল, প্রায় 8 থেকে 9 বছর বয়স হবে। সেই ছেলেটাকে নিয়ে তিনি চলে গেলেন মাছ মারার উদ্দেশ্যে। তিনি মাছ মারতে গেলেন, তখন পানি সেচ করা শুরু করলেন। তিনি দেখতে পারলেন 2-3 ঘন্টা লাগবে পানি সেচ করার জন্য। তখন মানিক ভাই সেচ করা শুরু করে দিলেন। সেচ করতে করতে বিকেল পর্যন্ত উনি পুকুরটাকে সেচ করেন। যখন পুকুরটা একবারে সেচ হয়ে যায়, মানিক ভাই তখন দেখতে পারেন পুকুরের ভিতরে অনেক মাছ জমা হয়েছে। এবার মানুষের ফিশারি অনেকগুলো ছুটেছিল। কতবার বন্যা হয়েছিল, বন্যা বলা যাবে না, হালকা পানিও হয়েছিল। ওই পানির আঘাতে অনেক মাছ ছোটা হয়েছিল, যে মাছগুলো এখন মানিক ভাইয়ের ফিশারির মধ্যে এসে প্রবেশ করে। এবং মানিক ভাই ওই মাছগুলোকে খাবার দিয়ে রেখেছিল, যার কারণে মাছগুলো ওই ফিশারির মধ্যে থেকে গিয়েছিল। আর এখন পানি কমার পর মানিক ভাই মাছগুলোকে ধরতে পারবেন। তখন মানিক ভাই মাছগুলো ধরবেন এবং তিনি দেখতে পান যে এত মাছ। তখন ওনার ছেলেকে বললেন যে, এই তুই যা তো বাড়িতে গিয়ে বল যে তোর মাকে আসতে, তোর মাকে বলবি একটা বড় ড্যাগ এবং বালতি নিয়ে আসার জন্য। আজকে এত মাছ, আমাদের অনেকটা ভাগ্য খুলে যাবে, তাড়াতাড়ি যা। তখন মানিক ভাইয়ের কথা শুনে মানিক ভাইয়ের ছেলে ও বাড়িতে চলে আসে। এসে সে চিল্লাতে থাকে যে, আম্মু আম্মু অনেক মাছ ধরা পড়েছে, তাড়াতাড়ি চলো। তখন আমরাও কিন্তু মাছ মারার জন্য পাগল ছিলাম, একটু অন্যরকম ছিলাম। তখন মানিক ভাই ওই পুকুরটার মধ্যে মাছ মারবেন, এটা শোনার পর আমরাও চলে যাই ওই পুকুরে মাছ মারার জন্য। আমরা গিয়ে দেখতে পারি মানিক ভাই সেচ করছেন প্রায় শেষের দিকে। মানিক ভাই পানি সেচ করতে করতে আমরা দেখতে পারি যে ফিশারির ভিতরে অনেক মাছ জড়ো হয়ে আছে, মাগুর মাছ, টাকি মাছ, তারপরে অনেক রকমের বড় জাতের মাছও ওখানে রয়েছে, যেটা খুব কিলবিল করছে। এবং মানিক ভাই আমাদেরকে বলছে যে, দেখো আমার পুকুরে আছে কত মাছ জড়ো হয়েছে। এবং মানুষ তখন মানিক ভাইকে ট্রোল করছে, বলছে যে মানিক পাগলার ফিশারিতে অনেক মাছ হয়েছে দেখা যাচ্ছে। তখন মানিক ভাই বললেন যে, সব মাছ আমি মারবো, কাউকে মারার জন্য দিব না। তখন অনেক মানুষ ওইখান থেকে চলে যায়, তবে 8-10 জন মানুষ ওইখানে বসে থাকে। এরই মধ্যে আমরাও বসে থাকি, আমার সাথে বন্ধুবান্ধবরা ছিল। আমরা দেখতে থাকি যে মানিক ভাইয়ের মাছ মারার দৃশ্যটা। তখন মানিক ভাই সবগুলো মাছ মারতে মারতে যখন তিনি মাছ ধরা শুরু করেন, বালতি ভরে, ব্যাগ ভরে এবং সাথে থাকা 2টা ব্যাগও ভরে যায়। তখন মানিক ভাই সিদ্ধান্ত নিলেন যে মাছগুলোকে বাড়িতে নিয়ে চলে আসে, বাড়িতে দিয়ে তারপর আবার লাইট নিয়ে আসবে এবং ওই লাইট দিয়ে আজকে এসার পর্যন্ত তিনি মাছ ধরবেন। তখন আমরা বাড়িতে চলে আসি সন্ধ্যা হয়ে যাওয়াতে, আর তিনি আমাদের সাথে বাড়িতে আসেন এবং এক ড্যাগ 1 বালতি মাছ তিনি বাড়িতে রেখে আবার ওইখানে চলে যান ওই ড্যাগ এবং বালতি নিয়ে। যাওয়ার পর তিনি মাছ ধরতে থাকেন।
তখন ওনার সাথে এমন একটি কাহিনী ঘটে যায় যেটা আমরা কোনোদিন আশা করিনি। ওনার সাথে খুব খারাপ একটি ঘটনা ঘটে গিয়েছিল, যেটা ঘটার পর আমাদের এলাকার মানুষ অনেকেই মন খারাপ হয়, শোকাহত হয় অনেকেই। কেননা যে মানুষটার সঙ্গে এতদিন মজাটা হাসি ঠাট্টা করা হয়েছে, সেই মানুষটা আজ আর বেঁচে নেই। তবে তার মৃত্যুটা ছিল খুব রহস্যময়। সে যখন আমাদের কাছ থেকে চলে গেল আবারও মাছ মারার জন্য রাত্রিবেলা সন্ধ্যার পরে, তখন সে মাছ মারতে থাকে। তখন সে ছিল একা, তার ছেলে এবং স্ত্রীকে বাড়িতে পাঠিয়ে দিল। তবে তার মৃত্যু তখন ওই পুকুরের মধ্যেই হয়ে যায়। কিভাবে হয়েছে কেউ বলতে পারবে না। তবে তার যে মৃত্যু হয়েছে সেটা যে একটা অশরীরী মৃত্যু, সেটা কিন্তু অবশ্যই বলা যায়। তার কারণ হচ্ছে, যখন সে মাছ মারা শেষ করে এবং মাছগুলো নিয়ে বাড়িতে আসবে কিনা তার আগেই তার মৃত্যু হয়। এবং কয়েকজন মানুষ তখন সিদ্ধান্ত নেন যে যখন মানিক ভাই মাছ মেরে চলে আসবে তখন তারা এসে রাত্রিবেলা মাছ ধরবে। এই উদ্দেশ্যে সবাই 4-5 জন মানুষ, মানে তারা ওইখানে মাছ মারতো, তারা চলে আসে মানিক ভাইয়ের পিশারিতে। আসার পর দেখতে পান যে মানিক ভাইয়ের যে পুকুরটা ওইটা পড়ে আছে। তবে ওইখানে একটা লাইট পড়ে আছে পুকুরের মাঝখানে, ঠিক লাইটটার একটু একটু আলো জ্বলছে, যেটা কাদার মধ্যে পড়ে গিয়েছিল। ওইখান থেকে দেখা একজন লোক বলে উঠলো যে, এ ভাই দেখো তো, ওইখানে একটা লাইট পড়ে আছে, মনে হয় অন্য কিছু নয় তো। তখন তারা 3-4 জন লোক ওইখানে একটু এগোতে থাকে। এগিয়ে আসার পর দেখতে ওই লাইটটাকে একটা হাতে নেন। একজন হাতে নেওয়ার পর দেখতে পান যে পাশে মানিক ভাই কাদার মধ্যে পড়ে আছে। এটা দেখার পর 3-4 জন লোক সবাই অবাক হয়ে একটু পিছন দিকে চলে যান এবং তারা একজন একজনকে বলতে থাকে যে, দেখতো এটা মানিক ভাইয়ের মতো দেখা যায় না, মানিক পাগলা না এটা। তখন তারা চিনতে পারেন যে এটা মানিক ভাই ওইখানে পড়ে আছেন। তখন তারা বুঝতে পারেন যে মানিক ভাই হয়তো আর বেঁচে নেই। মানিক ভাইকে হাতে পায়ে ধরে তারা উপরে তুলেন, আর ওনার শরীরের যে কাদাটা ছিল ওইটা সরানোর জন্য ওনাকে পানির মধ্যে একটু ধুয়ে দেওয়া হয়। কিন্তু মানিক ভাই আর বেঁচে নেই। হাতের পালস চেক করা হয়, পেটের মধ্যে চাপ দিয়ে দেখা হয় তিনি আর বেঁচে নেই। এবং বেঁচে না থাকা দেখতে পেরে তারা 3-4 জন মিলে একজনকে বাড়িতে পাঠান, মানিক ভাইয়ের বাড়িতে। মানিক ভাইয়ের স্ত্রীকে এই খবরটা দেওয়ার পর মানিক ভাইয়ের স্ত্রী দৌড় দিয়ে ওইখানে চলে যান। গিয়ে দেখতে পান যে ওনার স্বামীর মৃত লাশ ওইখানে পড়ে আছে। দেখার পর তিনি খুব কান্না করেন এবং উনি মানিক ভাইকে নিয়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে যখন চলে আসেন মানিক ভাইকে নিয়ে, তারপর ওইখানে ঘটে আরও এক কাহিনী। যখন মানিক ভাইকে বাড়িতে নিয়ে আসা হয় তখন আমাদের গায়ের সব মানুষ মানিক ভাইকে দেখার জন্য ওখানে ভিড় পাতে, এবং এতটা ভিড় পাতে যে বলার বাইরে। মানিক ভাইকে আমাদের গা তো দূরের কথা, আমাদের গায়ের যে আশপাশে আরও 3-4টা গাঁও আছে, সব গায়ের মানুষ মানিক ভাইকে অনেকটা চিনে থাকে। মানিক ভাই একদম বিখ্যাত হয়ে গিয়েছিল কেমন জানি। ওনার যে একটা দক্ষতা ছিল, তারপরেতে উনি তো পাগলের মতো ব্যবহার করতেন, তার জন্য মানিক ভাইকে সবাই চিনতেন। মানিক ভাইয়ের মৃত্যুর খবর শোনার সাথে সাথেই মানুষ এসে হাজির সব মানিক ভাইয়ের বাড়িতে। তখন মানিক ভাইকে সবাই দেখছিলেন মানিক ভাইয়ের মুখটা। তবে মানিক ভাইয়ের মুখ দেখতে দেখতে যখন মানুষ কমা শুরু করছিল, প্রায় রাত 11টা বেজে যাচ্ছিল, তখন ঘটে একটি ভয়ানক কাণ্ড। যখনই রাত 11টা ঘনিয়ে আসে তখন মানিক ভাইয়ের লাশের উপরে দেখা যায় কিছু একটা কালো অবয়ব ঘোরাফেরা করছে, কালো চাদর পরিহিত করে। এটা দেখার পর 2-3 জন প্রথমে দেখতে পায়, দেখে খুব অবাক হয়। এবং ওই যে অবয়বটা ছিল যেখানে, ওইটার উপরে একটা আতাফলের গাছ ছিল। আতাফলের গাছের মধ্যে তুকা তুকা আতাফল, দেখতে খুব সুন্দর লাগছিল। তবে যারা যারা দেখছিল অবয়বটা, তারা দেখে চিৎকার করছিল। তবে মানুষ যখন তাদের কাছে আসার পর দেখতে পান যে ওইখানে কিছুই নেই। দেখতে না পেরে মানুষ বলছিল যে এমনি মৃত লাশের বাড়ি, তোমরা সেখানে কি শুরু করেছো? জানো না তোমরা একটা লাশের বাড়িতে এসেছো? তখন সবাই তাদেরকে একটু বকাঝকা করে, কেননা এই লাশের বাড়িতে এসে মানুষ এরকম কাহিনী করে নাকি। তখন মানুষ সবাই আবার নিস্তেজ হয়ে সবাই বাড়িতে যাওয়া শুরু করে আস্তে আস্তে। তখন আবার একদল মেয়ে আসছিল মানিক ভাইকে দেখার জন্য।
তারা ছিল সম্ভবত 60 থেকে 8 জন ছিল। যখন তারা মানিক ভাইকে দেখতে আসে, মানিক ভাইকে দেখার পর তারা চলে যাবে এবং এমনই অবস্থায় দুইটা মেয়ে বুঝতে পারে যে তাদেরকে পিছন দিক দিয়ে কেউ টেনে ধরেছে। এরকমটা অনুভূতি করার পর দুইটা মেয়ে দাঁড়িয়ে চিৎকার মারিয়ে দেয়। চিৎকার শোনার পর তাদের সাথে যে মেয়েগুলো ছিল তারা জিজ্ঞেস করলো যে কিরে কি হয়েছে, চিৎকার দিলি কেন? তখন মেয়েগুলো বলে উঠেছে আমাদেরকে কেউ পিছন দিকে টান দিল। তখন এরকম কথা শুনে তাদের পাশের মেয়েগুলো ভয় পায় এবং তারা বলল যে কী বলিস উল্টাপাল্টা কথা, কে টান দিবে, চলে আয় বাড়িতে আয়। তখন আমরাও দেখতে পাই ওই মেয়েদেরকে এবং ওই মেয়েদের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, ছোট একটা ক্লিপ, এটা আমরাও দেখতে পাই। আমাদের সাথে অনেক মানুষ এটা দেখতে পারে। তখন রাত্রি প্রায় 12টার পরে আমরা বন্ধুবান্ধব মিলে মানিক ভাইয়ের বাসাতে আবারও যাই ঘোরার জন্য, মানিক ভাইকে দেখার জন্য, মানিক ভাইয়ের পরিবারটাকে দেখার জন্য। গিয়ে দেখতে পারি মানিক ভাইয়ের লাশ পড়ে আছে এবং ওইখানে কিছু মানিক ভাইয়ের কিছু আত্মীয় ছিল, তাদের আত্মীয়রা এসেছে ঢাকা থেকে, তারা মানিক ভাইয়ের আশপাশে ঘেরা দিয়ে বসে আছে। তখন ওইখানে একজন মেয়ে কলপারে যাবে, তাদের মানিক ভাইয়ের কলপারটা ছিল একটু কোনায়, তো ওইখানে তারা একটা কল ঘেরেছিল, ওই কলটা থেকে পানি আনা হয়। ওই মেয়েটা গিয়েছিল ওইখানে হাত মুখ ধোয়ার জন্য। তখন ওই মেয়েটার সঙ্গে ঘটে আরেকটি কাহিনী। মেয়েটি যখন ওই পর্দাটা তুলা দিয়ে সে যখন একটি কল চাপ দিল, তখন সে দেখতে পায় ওই কলের পাড়ের মধ্যে কালো একজন কেউ বসে আছে। মেয়েটি ভাবলো যে এখানে হয়তো কোনো মানুষ বসে আছে, যেহেতু একটি মৃত বাড়ি বলে কথা, এখানে কত মানুষই থাকতে পারে। এটা ভেবে মেয়েটি ডেকে বলল যে এই মহিলা আপনি উঠেন, আমি এখানে কল থেকে পানি হাত পা দেবো, আপনার শরীরে ছিটা পড়বে, উঠে পড়েন। তবে মেয়েটির কথা শোনার পর ওই মানুষটি ওঠে না। তখন মেয়েটি তার ওই যে শরীরটা ছিল কালো, ওই যে অবয়বটা, ওই অবয়বের পিঠের মধ্যে সে হাত দিয়ে ধরে ফেলে। ধরার পর সে দেখতে পারে ওই অবয়বটা চলে গিয়েছে। এটা দেখার পর মেয়েটি তার জুতা ওইখানে খুলে রেখে সে দৌড় দিয়ে কলপার থেকে বের হয়ে গেল এবং চিৎকার শুরু করে দিল। মরা বাড়িতে চিৎকার শুরু করার পর সবাই মেয়েটিকে বকাবাদ শুরু করে এবং বলতে থাকে যে কী ব্যাপার, উল্টাপাল্টা চিৎকার শুরু করছে কেন? তখন মেয়েটি সব কিছু খুলে বলে যে সে কলপারের ভিতরে এমন একটা ভয়ানক কাণ্ড দেখেছে। তখন আমরা একটু অবাক হয়ে বললাম যে কি বলে, মেয়েটা পাগল হয়ে গিয়েছে মনে হয়, মানিক ভাইয়ের পাগলের রূপটা মনে হয় ওই মেয়েটার উপরে গিয়ে পড়েছে। তখন আমরা একটু মজা করি ওই মেয়েটাকে নিয়ে, কিন্তু না, আমাদের মজা করা একদমই ঠিক হয়নি। তখন রাত্রি যখন 1-1:30 বেজে গিয়েছিল, তখন আরও 2জন মেয়ে ওই কলপারে যখন যাবে, তখন আমরা বাড়িতে চলে আসব। এমন অবস্থায় শুনতে পাই কলপারের ভিতর থেকে 2জন মেয়ে আবারও চিৎকার শুরু করেছে। তবে তাদের চিৎকারগুলো ছিল খুব ভয়ানক। তাদের একজন মেয়ের ভিতরে একজন মেয়েকে খুব ভয়ানক কাণ্ড করে ফেলে। যে মেয়েটি চিৎকার শুরু করছিল ওই মেয়েটির হাত পিছন থেকে কেউ টেনে ধরে এবং ওই মেয়েটির পিছনে হাতের যে একটা 3 আঙ্গুলের দাগ, ওই 3 আঙ্গুল দিয়ে সে তার হাতে আঁচড় দিয়েছে। সে আঁচড়টা মেয়েটির হাতে একবারে দাগ হয়ে গিয়েছে। এই দাগ হওয়ার কারণে মেয়েটি অনেকটা ভয় পায় এবং সে চিৎকার শুরু করে। তার সাথে থাকা মেয়েটিও খুব চিৎকার শুরু করে। তাদের চিৎকার শোনার পর অনেক মানুষ ওইখানে জড়ো হয়ে যায়। জড়ো হয়ে শুনতে পায় যে মানিক ভাইয়ের বাড়িতে খুব খুব খারাপ একটা প্রভাব পড়ছে, যে প্রভাবটা কিছু মানুষের সঙ্গে একটু আগেও হয়েছিল, তবে এটা মানা যায়নি, তবে এখন এটাকে মানতেই হচ্ছে। তখন বাড়ির পাশে একজন কবিরাজ ছিলেন, তিনি আমাদের ওই যে মানিক ভাইয়ের বাড়িতে চলে আসেন। আসার পর তিনি কবিরাজের মন্ত্র চালিয়ে বললেন যে বাড়ির ভিতরে কোনো খারাপ পিশাচ রয়েছে, দাঁড়াও আমি 4টা তাবিজ ওইখানে গেড়ে দিচ্ছি, তাহলে পিশাচ আর থাকবে না। তখন ওই কবিরাজ 4টা তাবিজ গেড়ে দিল, তবে পিশাচগুলো ওইখান থেকে আর দেখা যায়নি। তবে রাত যখন প্রায় 3টা বেজে গিয়েছিল, মানিক ভাইয়ের বাড়িতে একটা গেস্ট আসছিল মানিক ভাইকে দেখার জন্য। তখন ওই মানুষগুলো আসছিল, আসার পথে তারা দেখতে পায় কিছু একটা অবয়ব কালো কাপড় পরে ওইখানে বসে আছে এবং বসে বসে সে কান্না করছে। তার কান্না ছিল খুব ভয়ানক, যেমন আপনার জন্য যদি কেউ মারা যায় তাহলে আপনি কান্না করবেন, এমন একটা কান্না সেই অবয়বটা কান্না করছে। তখন ওইখানে যে গেস্টগুলো ছিল মানিক ভাইয়ের আত্মীয় স্বজন,
তারা ভয় পায় এবং ভয় পেয়ে তারা সামনের দিকে আর এগোচ্ছে না। তারা পিছন দিয়ে আতাব ভাই নামক একটি বাড়ি আছে আতাব ভাইদের, ওই বাড়িতে গিয়ে পৌঁছে পড়ে, গিয়ে বলল যে রাস্তার মাঝখানে একটা ভয়ঙ্কর কিছু দাঁড়িয়ে আছে, আমাদেরকে প্লিজ মানিক ভাইদের বাসায় আপনারা একটু দিয়ে আসবেন, মানিক ভাই মারা গিয়েছেন, ওনাকে দেখতে হবে। তখন আতাব ভাই ওই মানুষগুলোকে নিয়ে আসেন, তবে তখন দেখতে পান না কিছুই। যখন ওই মানিক ভাইয়ের বাড়ির সামনে যে পুকুরটা ছিল, ওই পুকুরটা যখন অতিক্রম করতে যায়, তখন আতাব ভাই ছিলেন সামনে এবং পিছনে ছিলেন ওই মানিক ভাইদের গেস্টরা। তখন একটি ছোট বাচ্চা, ওই বাচ্চাটা পানিতে পড়ে যায়, পুকুরের পানি। তবে এই পুকুরের মধ্যে পড়াটা এতটা সহজ ছিল না, যতটা সহজে ওই বাচ্চাটা পুকুরে পড়ে যায়। হয়তো কেউ তাকে টান দিয়ে পুকুরে নামিয়ে দিয়েছে, যার কারণে বাচ্চাটা পড়ে গিয়েছে। বাচ্চাটা পড়ার পর সে চিৎকার শুরু করে দেয়। তার কান্নার শব্দ শোনার পর তার বাবা মা খুব ভয় পায় এবং আতাব ভাইয়ের সাথে থাকাতে আতাব ভাই বুঝতে পারছেন না যে কী করবেন তিনি। তখন তাদের শব্দ শোনার পর আবারও আমরা বাড়ি থেকে দৌড়ে তাদের বাড়িতে যাই, গিয়ে দেখতে পাই যে পুকুরের মধ্যে একটা বাচ্চা, প্রায় 7 থেকে 8 বছর বয়স হবে, সে কাতরাচ্ছে। এটা দেখার পর তার বাবা পানিতে ঝাঁপ দেয় এবং ঝাঁপ দিয়ে বাচ্চাটাকে তোলার চেষ্টা করে, তবে না, বাচ্চাটা তোলা যাচ্ছে না। বাচ্চাটাকে যতই উপর দিক দিয়ে টানা হচ্ছে, ততই কেউ একজন নিচ দিক দিয়ে টেনে টেনে তাকে নিয়ে যাচ্ছে। এটা দেখার পর বাচ্চার বাবা খুব কান্না শুরু করে দেয়। সে বলতে থাকে যে আমার বাচ্চাটাকে কেউ এসে বাঁচাও, আমার বাচ্চাটা তো মারা যাবে। তখন আরও একজন মানিক ভাইদের বাসা থেকে সে নেমে পড়ে। নেমার পর সে মানিক ভাইয়ের ওই আত্মীয়টা এবং ওই ছেলের বাবা দুজন মিলে ওই ছেলেটাকে টানা শুরু করে, তবে ওই ছেলেটাকে তোলা যাচ্ছে না, এতটা ভারী হয়ে আছে ছেলেটার পা দিকে। ছেলেটাকে কেউ টেনে একবারে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে। তখন টানতে টানতে যখন আর ছেলেটাকে আনতে পারছে না, তখন তারা সবাই কান্না শুরু করছে এবং সাথে তাদের যে আত্মীয়রা ছিল সবাই ভয় পাচ্ছে। ভয় আসলে আমরাও পাচ্ছিলাম, তার কারণ হচ্ছে পুকুরটা ছিল একটা দূষী পুকুর। ওই পুকুরের মধ্যে মানুষ গোসল করে না। ওই পুকুরে শেওলা আকৃতির পানি এবং ফেনা, তারপরে অনেক রকমের ময়লা জমাট বেঁধে আছে ওই পানিতে। এর জন্য এই পানির মধ্যে কেউ গোসল করে না। আর এই পানির মধ্যে কেউ গোসল করে না প্রায় 7-8 বছর ধরে। এবং ওই পুকুরটার মধ্যে আগেও খুব খারাপ ঘটনা ঘটে যেত, যার কারণে মানুষ এই পুকুরটাকে পরিত্যাগ করে। পাশের একটা পুকুর ভালো, ওই পুকুরে মানুষ গোসল করে। তো যাই হোক, ওই পুকুরটাতে যখন বাচ্চাটি পড়ে যায়, বাচ্চাটিকে তোলা যাচ্ছে না, তখন ওই বাচ্চাটিকে তোলার জন্য আরও 5-6 জন মানুষ ওই পুকুরটাতে নেমে পড়ে। নামার পর বাচ্চাটাকে টানাটানি শুরু করার পর যখন বাচ্চাটাকে তোলা যাচ্ছে না, তখন একজন ওই বাচ্চাটার পায়ের দিকে হাত দেন। পায়ের দিকে হাত দেওয়ার পর তিনি বুঝতে পারলেন যে, তিনি অনুভব করতে পারলেন ওনার হাতের ভিতরে কাঁটাযুক্ত কিছু একটা প্রবেশ করে ফেলেছে, ঢুকে গিয়েছে। তখন তিনি ওই বাচ্চাটার পায়ে জোরে একটা টান দিয়ে চলে নিয়ে আসলেন এবং বাচ্চাটাকে উদ্ধার করে নিয়ে আসলেন। আসার পর তিনি দেখতে পান যে ওনার যে লোকটা হাত দিয়ে ওই বাচ্চাটার পায়ে ধরেছিল, ওই লোকটার হাতের ভিতরে কাটা কাটা দাগ হয়ে গিয়েছে, যেমন কেউ তার হাতের মধ্যে সুই দিয়ে গোতা দিয়ে একবারে নাজেহাল করে দিয়েছে অবস্থা। এই অবস্থা দেখার পর আমাদের আর কারো বুঝতে বাকি রইল না যে খারাপ পিশাচের আগমন ঘটেছে আমাদের এই গ্রামে। আমাদের গ্রামটা খুব ভালো ছিল আগে, তবে এখন ওই মানিক ভাইয়ের জন্য একটা খারাপ পিশাচ আমাদের গ্রামে প্রবেশ করেছে। না জানি আর কত মানুষকে এভাবে ধ্বংস করবে। তো যাই হোক, এই ছেলেটাকে তোলার পর দেখতে পাই যে ছেলেটার পায়ের মধ্যে হাতের গামছা এবং অনেক রকমের দাগ হয়ে গিয়েছে, যেটা দেখার পর আমাদের অনেকটা খারাপ লেগেছে। এবং ওদেরকে সাইডে একটা ফার্মেসির ডাক্তার ছিল, তাকে বলে দিয়ে ওইখান থেকে তাকে চিকিৎসা করানো হয়। তারপর সকালবেলা যখন মানিক ভাইয়ের জানাজার পর দাফন দেওয়া হয়, দাফন দেওয়ার পর জানা যায় সবাই অনেক মানুষ অংশগ্রহণ করে এবং এতটা মানুষ হয়েছিল যেটা আমরা আশা করিনি। কোনো ভালো মানুষের এরকম মানুষ হয় না, তবে এই মানিক ভাইয়ের যতটা মানুষ হয়েছে, আসলে মানিক ভাইকে অনেক মানুষ চিনত, যার কারণে মানিক ভাইয়ের জানাজার মধ্যে অনেক মানুষ এসেছে। তো প্রিয় লিসেনার্স, তারপর ওই
মানিক ভাইকে দাফন দেওয়া হয় এবং দাফন দেওয়ার পর ওইখান থেকে একটা পিশাচ আর দেখা যায় না, এরপরেও কিছু একটা দেখা যাচ্ছিল, পিশাচের মতো কয়েকজন দেখেছিল। তবে সবাই অনুমান করে থাকে যে মানিক পাগলার জন্য এই কালো পিশাচটি আমাদের গায়ে এসেছিল এবং মানিক পাগলাও আজ নেই এবং ওই পিশাচটিও আজকে আমাদের গ্রামের মধ্যে আমাদের মাঝে আর নেই। তো প্রিয় লিসেনার্স, আজকের মতো এখানে এই ঘটনাটি আপনাদের মাঝে স্থগিত করছি। তো প্রিয় লিসেনার্স, বরাবরের মতোই আপনাদের সাথে আমি একটু আলোচনা করতে চাইব লাস্ট। তো আমি আশা করি আপনারা আমাদের সাথে সেই আলোচনাটি শুনবেন প্রায় 2 মিনিট। তো প্রিয় লিসেনার্স, আমরা আমাদের এই চ্যানেলটিতে প্রতিদিনই ঘটনাগুলো আপলোড করে থাকবো এবং সত্য নির্ভর ঘটনা, যেগুলো আপনারা শুনলে আপনাদের একটা ভালো লাগবে এবং জানা অজানা অনেক তথ্য আপনারা পেতে পারবেন এবং ভূত বিষয়ক জিনিসগুলো থেকে আপনারা সচেতন হতে পারবেন। কি করলে ভূত বিষয়ক জিনিসগুলো আপনাদের মাঝে বিরাজ করতে পারে সেটাও আপনারা উপলব্ধি করতে পারবেন। তো প্রিয় লিসেনার্স, আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন, যাতে আমরা ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো প্রিয় লিসেনার্স, আমি আশা করি আপনাদের আজকের ঘটনাটা অনেকটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনার মহামূল্যবান মন্তব্যটি আপনি নিজ হাতে লিখে যাবেন। তো প্রিয় লিসেনার্স, আজকের মতো আপনাদের মাঝ থেকে আমি এখন বিদায় নিতে চলছি। তো প্রিয় লিসেনার্স, কালকে আপনাদের মাঝে এমন একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে আসতে চলেছি। কালকের ঘটনা, 3টি ঘটনা নিয়ে একটি এপিসোড তৈরি করব। তো আশা করি আপনাদের কালকের ঘটনাটি অনেকটা ভালো লাগবে। তো প্রিয় লিসেনার্স, কালকের ঘটনাটি শোনার জন্য আপনাদের অনেকটা অনুরোধ রইল। আর প্রিয় লিসেনার্স, বরাবরের মতোই আরেকটি কথা আপনাদেরকে বলতে চাইব। আপনারা যদি আপনাদের জীবনের সাথে বা আপনাদের নিজের সাথে বা ফ্যামিলির সাথে কোনো একটি ঘটনা ঘটে যায়, যে ঘটনাটি আপনারা ফেস করেছেন, প্রবলেমটা আপনারা ফেস করে এসেছেন, আসলে যারা এরকম ভূতের ঘটনাগুলো ফেস করে এসেছে তারাই একমাত্র বুঝতে পারবে যে ভূত বা প্রেত এসব কি, এসবের মানেটা কি হতে পারে, এসবের পরিণতি, এসবের যে ভয়ঙ্করতা এবং তৎপরতা কি হতে পারে, একমাত্র তারাই বুঝতে পারে। তো প্রিয় লিসেনার্স, আপনাদের মাঝে হয়তো অনেকেই ভূত বিষয়ক জিনিসগুলোর সাথে আকৃষ্ট হয়ে গিয়েছিলেন এবং অনেকেই হয়েছেন আমার কাছে। আপনারা যারা যারা ইমেল দিয়ে পাঠিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের জন্য আমাদের অনেক শ্রোতা বন্ধুরা শুনতে পারলো অনেক ভালো ভালো কাহিনীগুলো, যেগুলো আপনারা না দিলে অন্যরা পেত না। তো প্রিয় লিসেনার্স, আপনাদেরকে আবারও বলছি, যদি আপনাদের মাঝে কোনো ভয়ঙ্কর ঘটনা ইমেল এপিসোড যদি আপনারা দিতে পারেন তাহলে আমরা উপকৃত হব, আপনারা উপকৃত হবেন। আপনাদের ঘটনাগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দেব। তো প্রিয় লিসেনার্স, আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। প্রথমে আপনারা আমাদের সাথে কমেন্টে যোগাযোগ করুন, তারপর আপনাদের মাঝ থেকে আমরা ইমেলটি সংগ্রহ করব। তো প্রিয় লিসেনার্স, আজকের মতো আমি আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। তো ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কালকে একটি স্পেশাল এপিসোড নিয়ে আপনাদের মাঝে আবারও দেখা হচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবসময় আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন এবং নিজেদের খেয়াল রাখুন। নিজেরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।